হঠাৎ এক বৃষ্টির দিনে গল্পের শেষ অংশ। লেখনীতে নবনী নীলা। উঠো এবার, নিজের ব্যাগ গুছিয়ে নাও। অভির কথায় আমি বিস্ময় নিয়ে তাকালাম। আমি কেন ব্যাগ গোছাবো? ব্যাগ গুছিয়ে আমি করবোটা কি? ওদের দিকে তাকিয়ে থাকবো? ভ্রু কুঁচকে বললাম আমি, তোমাকে তোমার মার কাছে রেখে আসবো। আমি না আসা পর্যন্ত তুমি সেখানেই থাকবে। আমি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে রইলাম। একটুর জন্য ভেবেছিলাম আমাকে সঙ্গে নিয়ে যাবে, তাই ব্যাগ গোছাতে বলল, কিন্তু না, আমাকে নাকি মার কাছে রেখে আসবে। আমি কেন মার কাছে থাকতে যাব? আমি কি বাচ্চা? একা একা থাকতে পারবো না। না, আমি মার কাছে যাব না। হাত ছাড়িয়ে বললাম, ঠিক আছে তাহলে, আমি মাকে বলে দিচ্ছি, মা এসে কয়েকদিন তোমার সাথে থাকবে। বলে অভি নিজের সুটকেসের দিকে গেল। আম্মুকে কেন বলবেন? উনি অসুস্থ হয়ে পড়েন জার্নি করলে। আমি একা থাকতে পারবো, আপনার এত ভাবতে হবে না। আমি বলে শেষ করতেই কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখি ইমন এসে হাজির। এখন সকাল 11টা বাজে। এমন সময় ইমনের এখানে আসার কারণ কি? আমি ইমনকে ভেতরে আসতে বললাম। ইমন এসে সোফায় বসলো। অভিকে এসেছে সেটা দেখতে রুমের বাইরে এসে ইমনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আমি অভির দিকে তাকিয়ে বললাম, আমার ফ্রেন্ড ইমন। অভির মুখ গম্ভীর হয়ে গেছে। এখানে গোমরা মুখ বানানোর কারণ কি বুঝলাম না। ইমন উঠে গিয়ে অভির সাথে হ্যান্ডশেক করলো। অভি থমথমে গলায় কথা বলে রুমে চলে গেল। আমার ফ্রেন্ড কোথায় ভালো করে কথা বলবে, তা না উনি ঢং করছেন। আমি ইমনের সামনের সোফায় বসলাম। তুই আমার বাসার ঠিকানা পেলি কোথায়? আমি বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম। অবাক হয়েছিস তাই না? তোকে আমি অনেকবার ফোন করলাম, কিন্তু তুই তো মঙ্গল গ্রহে ফোন ফেলে রাখিস। আমি জানি না, ফোনের কথা মাঝে মাঝে ভুলেই যাই। আচ্ছা, যে কারণে আসা, আজকে কত তারিখ জানিস? আজকে অ্যাসাইনমেন্টের ডেট। আজকেও নিশ্চয়ই তোর মনে নেই। আয় হায়, আমার কি হবে? আমি এবার কি করব? আমি কিছু লিখি নেই, একটা পেজ লিখেছিলাম শুধু। এবার কি হবে আমার ইমন? তুই এটা করবি আমার জানা ছিল, তাই রচনার কাছ থেকে ঠিকানা নিয়ে এসেছি। দেরি করিস না, যতটুকু লিখেছিস আমাকে দিয়ে দে। ওইটুকু দিয়ে তুই কি করবি? আমি বাকিটা কমপ্লিট করে জমা দিব। কিন্তু হাতের লেখা, তোর হাতের লেখা আমার চেনা, আমি পারবো। তাড়াতাড়ি কর যা। তুই এত ভালো কেন? নরিন, যা নিয়ে আয়। আমার আবার ভার্সিটিতে গিয়ে এইগুলো লিখে জমা দিতে হবে। টাইম ওয়েস্ট করিস না। আমি দৌড়ে রুমে গিয়ে সব নিয়ে আসলাম। আসার সময় অভির রুমের সামনে ছায়া দেখতে পাই। অভি কি আড়ালে দাঁড়িয়ে কথা শুনছে আমাদের। ধুরো শুনুক। আমি গিয়ে ইমনকে লেখাগুলো দিয়ে সে উঠে চলে যেতে চাইলো। আমি জোর করলাম, কিন্তু তার ক্লাস আছে, অন্যদিন এসে গল্প করবে বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে পেছন ফিরে দেখি অভি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মুখ গভীর করে বলল, নরিন, তোমাকে না আমি বললাম ব্যাগ গুছিয়ে নিতে? আমি না বললাম আমি যাব না? যন্ত্রণা করবেন না। বিরক্ত হয়ে বললাম, তোমার কি মনে হয় এরপরেও আমি তোমাকে একা ফ্ল্যাটে রেখে যাব? তুমি তোমার মায়ের কাছে যাবে, এটাই ফাইনাল। আমি যাব না। মা খালি স্বামীর সেবামূলক বাণী দেয়, আমার ভালো লাগে না। আমি যাব না বলে চুপ করে সোফায় বসে পড়লাম। অভি ভ্রু কুঁচকে বলল, কি সেবা? স্বামী সেবা, স্বামীকে কিভাবে যত্ন করতে হয়, হ্যান ত্যান হাবিজাবি কথা। ঠোঁট উল্টে বললাম, ওইগুলো শেখার জন্য আরো আগে সেখানে যাওয়া উচিত।
বলে নিজেই আমার ব্যাগ গোছাতে লাগলেন। আমার মা কি যে বলে, উফ, সেইগুলো শুনলে ইচ্ছে করে কান দুইটা খুলে হাতে নিয়ে বসে থাকি। এই লোকটাকে আমাকে নিয়েই যাবে বলে মনে হচ্ছে। আমি গোসল করে বের হয়ে দেখি অভি আমার ব্যাগ পুরো গুছিয়ে ফেলেছে। নিজে যাবে, আমাকে পাঠানোর কি দরকার? আমি অভির সামনে গিয়ে চুলের পানি ফেলছি, ইচ্ছে করে তার গায়ে পানি ছিটিয়ে দিলাম। অভি আর চোখে তাকিয়ে গায়ের পানি মুছে শাওয়ারে চলে গেল। দুপুরের খাওয়ার সময় আমাকে একগাদা উপদেশ দিয়ে দিলেন, বৃষ্টিতে ভেজা যাবে না, উল্টাপাল্টা কিছু করবে না। অবশেষে বিরক্তিকর ভাষণ শেষ হয়েছে। এখন বিকেল, আমি বারান্দায় বসে আছি। এতটুক পর আমাকে মায়ের বাসায় রেখে আসবে অভি। মন খারাপ লাগছে। আমি গাড়িতে এসে বসেছি। অভি ব্যাগগুলো গাড়িতে ভরে ড্রাইভিং সিটে এসে বসলো। সব সময়ের মতন আমার সিট বেল্ট লাগিয়ে দিল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমি ড্রাইভারকে বলে দিব, সে তোমায় ভার্সিটিতে আনা নেওয়া করবে। রিক্সা করে যাওয়ার প্রয়োজন নেই তোমার। ড্রাইভার এই নামক পদে চাকরিপ্রাপ্ত কাউকে আমি তো দেখলাম না। গাড়ি তো আপনি চালান। বিস্ময় নিয়ে বললাম, তা আমাদের বাকি গাড়িগুলো কে দেখে? ও আচ্ছা, বলে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। ভাল লাগছে না, কিছুই না। ওনার সাথে এই ব্যাপারে ঝগড়া করা দরকার, কিন্তু করতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পরে চলে যাবে। আমাকে নামিয়ে দিয়েই অভি এয়ারপোর্টের দিকে রওনা হবে। অফিসের গাড়িতে আসতে না করেছে অভি। বাড়ির সামনে গাড়ি থামতেই বুকের ভেতরটা ধুক করে উঠল। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে অভি আমার দিকে তাকালো। আমি সাবলীলভাবে গাড়ি থেকে নেমে গেলাম। অভি গাড়ি থেকে নেমে আমার ব্যাগ দারোয়ানের কাছে দিল। দারোয়ান ওপরে নিয়ে গেল ব্যাগ। আমি অভির দিকে তাকিয়ে ব্যাগে কি আছে বলবো বুঝতে পারছি না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে। আমি বললাম, মায়ের সাথে দেখা করবেন না? অভি আমার দিকে তাকিয়ে থেকেই বলল, না, আমার 8টার ভেতরে পৌঁছাতে হবে, এখন না গেলে দেরি হয়ে যাবে। আমি কিছু বললাম না, তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর চোখ নামিয়ে নিলাম। অভি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটু ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, নিজের যত্ন নেবে? আমি কল করব গিয়ে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে উঠলেন। আমি ঠোঁট কামড়ে চোখের পানি আটকালাম। আমি যাব না বলে নওরিন নিচের দিকে তাকিয়ে আছে। বিষণ্ণতায় তার চেহারায় ভরে গেছে। আজই অভি ফিরে এসেছে। অভি প্রচণ্ড রেগে বলল, যাবে না মানে কি? আমি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি, আর তুমি বলছো যাবে না? ঘরে নওরিনের মা আর রচনা দুজনেই সেখানে উপস্থিত ছিল। নওরিনের মা নিচু স্বরে বলল, থাক বাবা, ও যখন যেতে চাইছে না থাকুক কিছুদিন আমার কাছে। এমনি মেয়েটার শরীর ভালো না। শরীর ভালো না মানে? কি হয়েছে ওর? আবার জ্বর বাঁধিয়েছ? অতি তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে নওরিনের দিকে এগিয়ে গেল। নওরিন অভির দিকে তাকালো না। নওরিন একটু দূরে সরে গেল। নওরিনের আচরণের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না অভি। রচনা নওরিনকে ধরে ওর বিছানায় বসিয়ে দিয়ে অভিকে বলল, অভিদা, তুমি একটু আমার সাথে এসো। বলে রচনা রুম থেকে বেরিয়ে গেল। অভি কিছুক্ষণ নওরিনের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। এতদিন পর ফিরেছে, অথচ নওরিন তার সাথে একটা কথাও বলছে না, বরং তাকে চলে যেতে বলছে। হঠাৎ কি হয়েছে ওর? রচনা অভিকে নওরিনদের বারান্দায় বসতে বলল। অভি হতাশ হয়ে বসল। রচনা অভির সামনের চেয়ারে বসে। কথাগুলো কিভাবে বলবো আমি বুঝতে পারছি না।
বিষয়টা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হলো তোমাকে এইগুলো জানানো দরকার। নওরিন হয়তো কখনো তোমাকে এইসব বলবে না। কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। ও আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত না। কি করেছি আমি? আচ্ছা, তোমাকে বলছি। তোমার যাওয়ার দুদিন পরেই নওরিন ফ্ল্যাটে ফিরে যায়। ওর ভালো লাগছিল না এখানে। ফ্ল্যাটে ফিরে যায়। সেদিন বেলি ফুল কিনতে নওরিন ফুলের দোকানে যায়। সেইখানে অর্থের সাথে নওরিনের দেখা হয়। আর সব সময়ের মতন অর্থই ওকে অনেক কথা শোনায়। এই কারণে ও আমার উপর রাগ করেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অভি একটা নিঃশ্বাস ফেলল। না, সামান্য কারণে রাগ করার মেয়ে নওরিন না। তোমার খাটের পাশের টেবিল, ল্যাম্প রাখার টেবিলটা 3 নম্বর ড্রয়ার, সেখানে ঠিক কী আছে তোমার মনে পড়ে? অভি কিছুক্ষণ চুপ করে থেকে এক হাত দিয়ে মাথা ধরে বসলো। রচনা অভির উত্তরের আশায় অভির দিকে তাকিয়ে রইল। অভি হতবাক হয়ে তাকালো রচনার দিকে। নওরিন সেগুলো দেখেছে, বলল। অভি নিজে থেকে দেখিনি। অর্থী মেয়েটা নওরিনকে অনেক কিছু বলেছে। তোমাকে সারসংক্ষেপে বলি, নওরিন চেষ্টা করলেও তোমার জীবনে অর্থের জায়গা নিতে পারবে না। তোমার জীবনে নাকি অর্থের জায়গাটা অনেক স্পেশাল। কতটা স্পেশাল তার প্রমাণস্বরূপ সে নওরিনকে তোমার টেবিল ল্যাম্পের 3 নম্বর ড্রয়ার চেক করতে বলেছে। শুধু তাই না, ড্রয়ারের চাবি যে তোমার গাড়ির চাবির সাথে থাকে সেটাও সে বলেছে। কথাগুলো শোনার পর অভি নিজেও চমকে গেছে। কি বলবে সে নিজেও জানে না। অর্থী মেয়েটা কেন যে নওরিন আর তার মাঝে এইভাবে ঝামেলা করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। সেখানে কি ছিল আমি জানি না। তোমার আর অর্থের মেমোরি ছিল হয়তো। এখন তুমি আমাকে বলো, একটা মেয়ে যাকে বিয়ে করার আগে তুমি বলেছো তুমি মেয়েটার বন্ধুর থেকে বেশি কিছু হতে পারবে না। তুমি তোমার অতীতকে ভুলতে পারোনি। এবার বিয়ের পর ধীরে ধীরে তোমার ভালোবাসা পেয়ে মেয়েটা যদি তোমার সাথে সারা জীবন থাকতে চায়, আর তখনই যদি তাকে প্রতি মুহূর্তে বোঝানো হয় সে তোমার আর তোমার এক্সের জীবনের থার্ড পারসনকে সহ্য করতে পারবে বলো? নওরিন এইসব বিষয়ে কাউকে কিছু বলেনি। এইসবের পর বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছে। জ্বর বাঁধিয়েছে 2 দিন। 102-এর উপর জ্বর ছিল। কিছুই খাচ্ছিল না। অনেক কষ্ট করে ওর থেকে কথা বের করেছি। অভি এখনো চুপ করে আছে। এই ব্যাপারে আমি অর্থী মেয়েটাকে সম্পূর্ণ দোষ দিতে পারছি না। তোমার যে একেবারেই কোনো ভুল নেই তা কিন্তু না। কিঞ্চিত ভুল তুমিও করেছো অভিদা। নিজের ভুলটা খুঁজে বের করো। আমি তো সবই বললাম, বাকিটা তুমি কি করবে বুঝে নাও, বলে রচনা উঠে চলে গেল। অভি বারান্দায় চুপ করে বসে রইল। অভি নিজের ভুল খুঁজে পেয়েছে। অভি কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে নওরিনের রুমে গেল। নওরিন পা তুলে হাঁটুতে মাথা নামিয়ে বসে আছে। অভি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। নওরিন মাথা উঁচু করে রেখে অবাক হয়ে বিছানা থেকে নেমে আসে। আপনি দরজা বন্ধ করলেন কেন? বিস্ময় নিয়ে প্রশ্ন করল। অভি কিছু না বলে কোমল দৃষ্টিতে তাকিয়ে নওরিনের দিকে এগিয়ে আসছে। নওরিন একটা ঢোক গিলে পেছনে তাকালো। পেছনে দেয়াল। অভি নওরিনের সামনে এসে দাঁড়ালো। অভি কোমল গলায় বলল, আমার সাথে চলো। নওরিন অন্যদিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ল। কিন্তু কেন? এতদিন দূরে ছিলাম। তোমার থেকে দূরে থাকাটা যে কতটা কঠিন কাজ সেটা আগে জানা ছিল না। তুমি আমার ফোন রিসিভ করাও বন্ধ করে দিয়েছিলে বলে দেওয়ালে একটা হাত রেখে ঝুঁকে আসতেই নওরিন নিজের মুখের সামনে 2 হাত ধরে মুখ আড়াল করে, হাত ছড়াও বলে অভি নওরিনের মুখের সামনে থেকে হাত সরিয়ে
কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর আছে। অভি বিরক্ত স্বরে বলল, মন খারাপ হলে বৃষ্টিতে ভেজার অভ্যাস তোমার কবে বদলাবে? অভির কথায় নওরিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আমি তো কথা বন্ধ করার মতো কিছুই এখনো করিনি। কথা বন্ধ কেন তোমার? বলে আরেকটা হাত দেয়ালে রেখে নওরিনের চোখের দিকে তাকালো। অভির ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখে নওরিন ঠোঁট চেপে মুখের ভেতরে নিয়ে গেল। অভি নওরিনের কানের পাশের চুল সরিয়ে বলল, এবার বলো তুমি আমার সাথে যাবে কি না যাবে? নওরিন না সূচক মাথা নাড়ল। তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি নিজে নিজে আমার সাথে আসবে, না হলে তোমাকে জোর করে নিয়ে যাব। বলো কোনটা চাও? নওরিন রাগী স্বরে বলল, বললাম তো যাব না। যাব না কথাটা তো তোমার অপশনে নেই। তোমাকে এই অপশন আমি দেইনি। এবার বলো আমার হাত ধরে যাবে নাকি কোলে করে নিয়ে যাব? বলে শার্টের হাতা ভাঁজ করতে লাগলো। আরে কি আজব, বললাম না যাব না, একদম জোর করবেন না। বলে চলে যেতে নিলাম। বুঝেছি, তোমার আমার কোলে ওঠার শখ হয়েছে। বলে নওরিনের হাত ধরে কাছে নিয়ে এলো। বুঝেছি, তোমার আমার কোলে ওঠার শখ হয়েছে। বলে অভি আমায় টেনে হাত ধরে কাছে নিয়ে এলো। আমাকে কি সত্যি জোর করে নিয়ে যাবে? ওই ফ্ল্যাটে আমার যেতেই ইচ্ছে করছে না। আরও কথায় কথায় কি লুকানো আছে কি কে জানে। অভি কি একটা চিন্তা করে আমার হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আমার কি মতো বদলানো নাকি? অভি কিছুক্ষণ পরে রুমে এসে বলল, চিন্তা করো না, ব্যবস্থা করে রেখেছি। ব্যবস্থা করে রেখেছেন মানে কি? ভ্রু কুঁচকে বললাম। অভি নিজের জামার হাতা ভাঁজ করা আছে কি না দেখে বলল, আমার শাশুড়ির ব্যবস্থা করলাম। কি বলেন এইসব? আমার মা কোথায়? বলে মা মা বলে ডাকতে লাগলাম। অভি আমার কাছে আসে আমার মুখের সামনে হাত দিয়ে আমার চিৎকার বন্ধ করে বলল, কিছু করিনি, চুপ করো। রচনা তোমার মাকে ছাদে নিয়ে গেছে, তোমার নিয়ে যাব। শাশুড়ির সামনে কোলে নিয়ে যাওয়াটা নিশ্চয়ই ভালো দেখাবে না। আপনি কি আমাকে কিডন্যাপ করবেন? আমি তো একবার বলেই দিয়েছি আমি যাব না, আপনি চলে যান। আমার কথা শেষ না হতেই রচনা রুমে ঢুকে পড়ল। অভিদা, আমি আন্টিকে নিয়ে ছাদে গেলাম। বলে রচনা চলে গেল। চলো বলে অভি সত্যি সত্যি আমাকে কোলে তুলে নিল। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মাকে রচনা ছাদে নিয়ে গেছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু চিৎকার করলে পাড়া প্রতিবেশী এসে হাজির হবে। তখন এভাবে জামাইয়ের কোলে দেখলে লজ্জার ব্যাপার হবে। ইনার মাথা খারাপ হয়ে গেছে। দারোয়ান আঙ্কেল আমাদের এভাবে দেখে মুচকি মুচকি হাসছে। এইগুলো কেন কোনো মানে হয়? অভি আমাকে গাড়িতে বসিয়ে নিজেও বসলো। আমি ঠোঁট উল্টে বসে আছি। আমি সারা রাস্তায় একটাও কথা বললাম না। আমি গাড়ি থেকে নামতে চাইলাম না। অভি আমার হাত ধরে টেনে বের করলো। আমাকে বাধ্য হয়ে আসতে হয়, নইলে আবার কোলে নিয়ে বসবো। অ্যাপার্টমেন্টের লোকেরা দেখলে সেটা মোটেও ভালো হবে না। ফ্ল্যাটে ঢুকতেই আমার ড্রয়ারে থাকা জিনিসগুলোর কথা মনে পড়লো। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। আমার থাকতে ইচ্ছে হলো না। কি হয়েছে তোমার? বলে অভি আমার হাত ধরতে এলে আমি আমার হাত সরিয়ে নিলাম। অভি আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত শক্ত করে ধরে আমাকে রুমে নিয়ে এলো। রুমে এসে ড্রয়ার থেকে সেই সব কিছু বের করে আমার কাছে এলো। এইগুলো নিয়ে আমার কাছে আসছে কেন? আমার কান্না পাচ্ছে। অভি আমার সামনে সেগুলো ধরে বলল, তোমার আমাকে একবার প্রশ্ন করা উচিত ছিল, রাইট? এইসবের জন্য
তুমি আমার সাথে আসতে চাইছিলে না, একটু বিশ্বাস করতে আমাকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি কিছু বললাম না। আমার কিছু না বলায় অভি রেগে গেছে। নরিন, তুমি কথা বলছো না কেন? আমার দিকে তাকাও। আমি তাকালাম না। আই ক্যান্ট টলারেট দিস ইগনোরেন্স। নরিন, এইসব বন্ধ করো। আই নিড টু এন্ড দিস। বলে অভি আমার একপাশের দেয়ালে হাত দিয়ে আমার দিকে ঝুঁকে এলো। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। আমার এইগুলো ভালো লাগছে না। হঠাৎ অভি নিজের আরেক হাত দিয়ে দেওয়ালের জোরে একটা ঘুষি মারলো। হঠাৎ শব্দে আমি চমকে উঠে অভির হাতের দিকে তাকিয়ে দেখি হাত থেকে রক্ত পড়তে শুরু হয়েছে। অভি চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি রেগে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করলেন এটা? বলে অভির হাত ধরতে নেই অভি নিজের হাত সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি অভির পেছনে গেলাম। অভি কিচেনে গিয়ে ম্যাচের কাঠি দিয়ে ড্রয়ারে থাকা সমস্ত জিনিস পুড়িয়ে দিল। আমি বাধা দিতে গেলাম, কিন্তু লাভ হলো না। মুহূর্তে আগুন লেগে সব কিছু ছাই হয়ে গেল। আমি আগুন নেভাতে গেলাম, অভি আমার হাত ধরে আমাকে আটকালো। চোখের সামনে সব কিছুই ছাই হতে লাগলো। আপনি কি করছেন? ঘরে আগুন লেগে যাবে। ছাড়ুন, আগুন নেভাতে হবে। বলে আমি হাত ছাড়াতে চাইলাম, অভি ছাড়লো না। কিছুক্ষণ পর সব পুড়িয়ে দিয়ে আগুন নিজে নিজেই নিভে গেল। এই কিছুক্ষণের মধ্যেই কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আগুন নিভার সাথে সাথে অভি আমার হাত ছেড়ে দিল। আমি রেগে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করলেন এইটা? এই কাজটা আমার আরও আগে করা উচিত ছিল। আমার জীবনে অর্থী সংক্রান্ত কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। অর্থী আমার অতীত। আমার জীবনে এখন শুধু তোমার অধিকার আছে। কিন্তু তুমি সেটা কোনোদিন বুঝতেই চাওনি। আর কিভাবে বললে তুমি বুঝবে? একটা দীর্ঘশ্বাস ফেলে অভি কিচেন থেকে বেরিয়ে গেল। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কেন এমন না বুঝে অভিকে কষ্ট দিলাম? আমার জন্য নিজের হাতের কি অবস্থা করলো? সব হয়েছে ওই ডাইনিটার জন্য। একবার যদি সামনে পাই আমি মেরেই ফেলবো। আমি এখন অভির মুখোমুখি হব কি করে? সে আমার উপর প্রচণ্ড রেগে আছে। আমি হাতে তোলা আর ব্যান্ডেজ নিয়ে অভিকে খুঁজতে রুমে এলাম। সে রুমে নেই। কোথায় গেল? আমি করিডোরে গেলাম। অভি ফ্লোরে ডান পা হাঁটু ভাঁজ করে তার উপর ডান হাত রেখে বসে আছে। কাছে নিয়ে কি বলল, আমার ভয় লাগছে, কিন্তু আমি এত ভয় পাচ্ছি কেন? আমার জামাই। আমি কাছে যাব না তো কে যাবে? আমি গিয়ে অভির পাশে বসলাম। অভি আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমাকে ইগনোর করতে কত বড় সাহস! আমিও দেখব কিভাবে ইগনোর করে। আমি তুলাতে ওষুধ নিয়ে অভির হাতে ধরতেই সে বলল, এসবের প্রয়োজন নেই। হাত সরিয়ে নিল। উনি আমাকে দূরে সরাতে চান। এখন অধিকার বোধ বেড়ে 10 গুণ হয়েছে আমার। আমি অভির কোলে উঠে বসে পড়লাম। গন্ডগোল যখন আমি করেছি, ঠিক আমাকেই করতে হবে। আমি এমন কাণ্ড করব অভি বোঝেনি। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। অভির চোখে ক্লান্তির ছাপ। আজকে আমার জন্য বেচারার উপর দিয়ে কত কিছু না গেল। আমি অভির গলার পেছনে 2 হাত রেখে নিচু স্বরে বললাম, সরি, আমি আর কোনোদিন এমন করব না। অভি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো। এটা কি হলো? এত সুন্দর করে রোমান্টিকভাবে সরি বললাম, উনি উল্টো ভাব নিচ্ছে। কোথায় আমাকে জড়িয়ে ধরে বলবে ইটস ওকে। এমন বিরসিক আমি আমার জীবনেও দেখিনি। আমি রেগে বললাম, আমি এত সুন্দর করে সরি বললাম,
আপনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? অভি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এভাবে মান-ইজ্জত ডুবিয়ে কারো কোলে বসে থাকার কোনো মানে আছে? কোনো মানে নেই। ধুরো উঠে গিয়ে ফ্লোরে বসে আর জীবনেও এনার কোলে উঠব না। উঠে যেতেই অভি আমার আমার কোমর আর এক হাত ধরে কাছে টেনে নেয়। অভি বলল, ওটা বুঝি সরি বলা ছিল? হ্যাঁ, কেন শুনতে পাননি? আমি এত কিছু জানি না। আপনার হাত দিন, ওষুধ লাগাবো। গাল ফুলিয়ে বললাম, হাত দিব না। তুমি আমাকে অনেক সাফার করিয়েছো, আমি এত সহজে ভুলবো না। আমি এটুকুতে মানছি না। বলে অভি অন্যদিকে তাকালো। মানে কি করতে হবে না বুঝে বললাম। অভি ঠোঁটের কোণে হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এনার মতলব ভালো না। কি করতে চাচ্ছে? কোলে বসে মস্ত বড় ভুল করেছি। আমি চোখ বড় বড় করে বললাম, কি করতে চাচ্ছেন আপনি? করলেই বুঝতে পারবে। বলেই আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি নড়াচড়া করতে পারলাম না। আমার শরীর বরফ হয়ে গেছে। আমি আর পারছি না অভিকে সরিয়ে দিতে। আমি সামনের দিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে রইলাম। আর অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকবে? অভি ওর হাতটা আমার সামনে রেখে বলল, আমার হাতে কি করবে? জলদি শেষ করো। আমি চোখ খুলে অভির হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। হাতের দিকে তাকিয়েও লজ্জা লাগছে। কি অদ্ভুত ব্যাপার! আমার সাথে কোনো কাপড় নেই, এই লোকটা আমাকে এভাবে নিয়ে আসছে, কোনো কাপড় আনলো না। এবার আমি কি পরব? রাগ করে সব কিছু নিয়ে গেছিলাম। এখানে কিছুই নেই আমার। এদিকে আমি গোছল করে বসে আছি। কাপড় আনার প্রয়োজন বোধ করিনি। কাপড় না নিয়ে আমি এলাম কেন? লজ্জায় কি মাথা হ্যাং হয়ে গেছে? আমি এমন কেন? এবার আমি করব কি? অভিকে ডাকবো? ধুরো, ওনাকে ডেকে কি হবে? উল্টো আরও বিপদ হবে। কিন্তু ভেজা জামা কাপড় নিয়ে কি করব? আমি দরজা খুলে দেখার চেষ্টা করলাম অভি রুমে আছে কিনা। উনি ফোনে কথা বলছেন। আমি কথা শেষ হওয়ার অপেক্ষা করলাম। এই তো শেষ হয়েছে। আমি অভিকে ডাকলাম, নওরিনের জামাই, ও নওরিনের জামাই। আমার ডাকে এবার অভি চমকালো না। সে বুঝতে পেরেছে এটা আমি। অভি ফোন হাতে আমার দিকে এলো। কি হয়েছে, কিছু লাগবে? প্রশ্ন করতেই আমি দরজার ওপাশ থেকে মুখ বের করে হাসু চোখ মাথা নেড়ে বললাম, আমাকে আপনার একটা শার্ট আর ট্রাউজার দিন। অভি ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন? আমার শার্ট আর ট্রাউজার নিয়ে তুমি কি করবে? এমনি। এনার উপর মেজাজ খারাপ হয়ে আছে। এবার এত প্রশ্ন। আমি বললাম, আপনার শার্ট আর ট্রাউজার দিয়ে আমি বাংলাদেশের পতাকা বানিয়ে উড়াবো। এত প্রশ্ন করবেন না তো, তাড়াতাড়ি দিন। অভিমুখ ভার করে আমার দিকে তাকিয়ে বলল, আগে বলবে কি দরকার, না হলে আমি দিব না। দিব না মানে কি আপনার দিতেই হবে? আমাকে যে তুলে আনলেন, এবার আমি কি পরব? আমার জামা কাপড় কিছু এনেছেন? দরজার ওপাশ থেকে মুখ বের করে গড় গড় করে বলে আবার মুখ ঢুকিয়ে নিলাম। তার মানে কি তুমি তোমার সব জামা কাপড় নিয়ে চলে গেছো? আই ক্যান্ট বিলিভ। এখন এইভাবেই থাকো, সব কাজে পাকনামি করবে। আমাকে এত কথা শুনিয়ে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো অভি। শুধু দুটো জামা চেয়েছি বলে এত কথা শুনলেন? লাগবে না আপনার জামা, আমি এই ভেজা কাপড় পরেই থাকতে পারবো। বলতে বলতে অভি জামা এনে আমার দরজার কাছে ধরে, এই নাও। আমি মুখ ঘুরিয়ে বললাম, না, নিব না, লাগবে না আমার। নওরিন, তুমি কি চাও আমি ভেতরে আসি? চুপচাপ এইগুলো পরে বেরিয়ে এসো। অভির কথায় আমি সাথে সাথে হাত বাড়িয়ে কাপড় নিয়ে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু এটা কি? অভি আমাকে একটা কালো রঙের শার্ট আর একটা প্যান্ট দিয়েছে, কিন্তু প্যান্টটা
শর্ট ট্রাউজার মনে হচ্ছে। উনি আমাকে হাফ প্যান্ট কেন দিয়েছেন? প্যান্টটা আমার হাঁটু আর গোলারির মাঝামাঝি হয়েছে। শার্টের হাতা কোনো রকম ভাঁজ করে রাখলাম। নিজেকে আমার গোপাল ভাঁড়ের মতন লাগছে। খালি ওর মতন বড় একটা পেট থাকলেই হতো। আমাকে দেখে অভি নিজের হাসি লুকানোর চেষ্টা করছে, যার জন্য আমার এমন অবস্থা। উনি আবার হাসে। আমি রেগে বললাম, একদম হাসবেন না, আপনার জন্য হয়েছে সব। এবার শিক্ষা হওয়া উচিত তোমার। বলে অভি নিজের ল্যাপটপ খুলে কাজ করছে। আমি কিচেনে গেলাম, গিয়ে দেখি পোড়া ছাইগুলো। আমি সেগুলো পরিষ্কার করতে লাগলাম। অর্থী নিজেও জানে না সে কি হারিয়েছে। আচ্ছা, অর্থী যখন আগে থেকেই জানতো তার বিয়ে ঠিক হয়ে আছে, এমনকি এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়েছিল অন্য ছেলের সাথে, তারপরেও অভির সাথে সম্পর্ক রাখলো কেন? অর্থী মেয়েটা একসাথে দুইটা ছেলেকে টিজ করেছে। আম্মু বলেছিল সব জানতে পেরে অর্থের ফিয়ান্সে বিয়ে ভেঙে দেয় এবং অভিকে থ্রেট দিয়ে যায়। অর্থেই যে অভিকে চিট করছিল। সেই দিন অর্থের ফিয়ান্সি থেকে অভি জানতে পারে ডয়ারে থাকা এই ছবি আংটি। ওইগুলো দেখে তো আমি মনে করেছিলাম অভি এখনো অর্থীকে ভালোবাসে, তাই এগুলো যত্ন করে রেখে দিয়েছে। তাই ওদের মাঝে ফিরতে চাইনি। ডাইনিটা এত শয়তান আমার জানা ছিল না। আমি এত বলদ কেন? ছাইগুলো তুলে ডাস্টবিনে ফেলতেই দেখি অভি এসে দাঁড়িয়ে আছে। কি করছো তুমি? আমি যে অকাজ করে ঘর নষ্ট করেছেন সেটাই পরিষ্কার করছি। বেছিনে হাত ধুতে ধুতে বললাম, তোমার মনে হয় না এটা তোমার করা উচিত ছিল? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল অভি, আপনি এত যত্ন করে রেখে দিয়েছিলেন দেখে কিছু করিনি। একটু খোঁচা মেরে বললাম, এইগুলো যে আমার কাছে ছিল আমার নিজেরই জানা ছিল না। আর এই সবের শেষে আমি আমার লাইফে এইসব আর চাই না। বলে গ্লাসে পানি ঢাললো অভি। হয়েছে বুঝেছি, কিন্তু আগে বলুন আমি এইগুলো পরে কতক্ষণ থাকবো? কেন, খারাপ না তো? ছোটোখাটো একটা অপুষ্টিতে ভোগা পান্ডা লাগছে। বলে অভি ঠোঁট চেপে হাসলো। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে খাবার ওভেনে গরম করতে দিলাম। আমার কিছু রান্না করতে হয়নি। অভি বাহির থেকে খাবার অর্ডার করেছে। আমাকে পান্ডা বলল কেন? আমি কি মোটা হয়ে গেছি নাকি? মজা করে বলল। আমি ভাবতে লাগলাম। আমার হুঁশ ফিরল আমার ঘাড়ে অভির ঠোঁটের স্পর্শে। এর জন্য দেখি খোপা করেও শান্তি নেই। আমি পেছন ফিরে অভির বুকে একটা ঘুষি মেরে বললাম, কি করেছেন আপনি? সরুন গিয়ে চুপচাপ খাবার টেবিলে বসুন। অভি মাথা কাত করে বলল, ওকে ম্যাডাম। বাহ, কি উন্নতি! একবার বলায় কাজ হয়েছে। কি সুন্দর গিয়ে চুপচাপ বসে পড়ল। আমি অভির সামনে খাবার দিয়ে পাশের চেয়ারটায় বসলাম, কিন্তু অভি খাচ্ছে না, বসে আছে। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? আমি প্রশ্ন করলাম। অভি আমাকে নিজের হাত দেখিয়ে বলল, এই হাতে খাবো, আমাকে খাইয়ে দাও। অভির হাতে ব্যান্ডেজ করা, কিন্তু তাই বলে আমি খাইয়ে দিব? কেমন লজ্জার কথা! আমি বললাম, খাইয়ে দিব মানে? দাঁড়ান, চামচ এনে দিচ্ছি। বলে আমি উঠে যেতেই অভি হাত ধরে আমাকে বসিয়ে দিয়ে বলল, স্বামীর সেবা করলে পূর্ণ হয়। আর আমার হাতের এ অবস্থা তোমার জন্য হয়েছে। আমি কেন চামচ দিয়ে খাবো? আমি যেন বলেছি ওনাকে দেয়ালে ঘুষি মেরে হাতের এই অবস্থা করতে। আমি আর কিছু বললাম না। আমাকে খাইয়ে দিতে হচ্ছে। অভি এমনভাবে তাকিয়ে আছে, আমি তাকাতেও পারছি না। এত মনোযোগ দিয়ে কি দেখছে কে জানে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বললাম আমি। আমার ইচ্ছে। অভির উত্তরে আমি বললাম, আপনি হয় চোখ বন্ধ করুন,
নইলে অন্যদিকে তাকান। আমি নয়তো আপনাকে খাইয়ে দিব না বলে আমি সামনের দিকে তাকিয়ে রইলাম। অভি মুখ কাত করে আমার দিকে ঘুরে বলল, কেন, তোমার কি লজ্জা লাগছে? নাক দেখি লাল হয়ে আছে। আমি কিছু বললাম না, না সূচক মাথা নাড়লাম। আরে লজ্জা পেলে আমার নাক লাল হয় উনি এটাও জানে। অভি মাথা সোজা করে বলল, বউ নিয়ে করেছি নাকি? লজ্জাপতি গাছ। কিস করতে পারি না, চোখ বন্ধ করে বসে থাকে। তাকিয়ে থাকতে পারি না, নাক লাল হয়ে যায়। এ তো মহা মুশকিল বলে ঠোঁট টিপে হাসছে। অভির কথায় আমি উঠে চলে যেতে নেই। অভি আমাকে টেনে নিজের কোলে বসিয়ে বলল, এত লজ্জা পেলে আমি বাবা হব কি করে? শেষমেশ তো দেখছি ফুফুর হুজুরের পানি ছাড়া উপায় নেই। অভির কথায় আমি লজ্জায় অভির কাঁধে মুখ লুকিয়ে ফেললাম। অভি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসছে। খাওয়া শেষে অভি নিজের রুমে কি জানি করছে। এখন রাত 12:30। আমি সোফায় বসে মুভি দেখছিলাম। অভি কাজ শেষে ড্রয়িং রুমে এসে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার আবার শুরু হয়ে গেছে। আমি অভিকে বললাম, বসুন না, এই মুভিটা অনেক সুন্দর। আমি অভিভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আমার হাত ধরে আমাকে উঠতে বলল, নওরিন উঠো, অনেক রাত হয়েছে, ঘুমাবে, এসো। না না প্লিজ, আরেকটু বাকি আছে, একটু পর শেষ পর্যন্ত না দেখলে আমার রাতে ঘুম আসবে না। রিকোয়েস্ট করে অভিকে আমার পাশে বসলাম। অভি বিরক্তির চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তোমার ওই আগের ড্রামা দেখা শেষ, এটা আবার কি? বলে অভি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ভালো জিনিস অল্প অল্প করে দেখতে হয়, একসাথে সব দেখলে শেষ হয়ে যাবে, তাই মাঝে মাঝে দেখি। এই মুভির নাম ইয়োর টাইম, এটাও অনেক সুন্দর, বললাম আমি। আমার কর্মকাণ্ডে অভি বিরক্তি নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ছবি শেষ হতেই কিছুক্ষণ পর অভি নওরিনের দিকে তাকিয়ে দেখে সে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অভি অবাক হয়ে নওরিনের কাছে এলো। হ্যাপি এন্ডিং তো হয়েছে, তুমি আবার কান্না করছো কেন? নওরিন ফুপাতে ফুপাতে বলল, আপনি কি করে বুঝবেন? আপনি কি প্রথম থেকে দেখেছেন? অসহায়ের মতো অভিনয়সূচক মাথা নাড়ল। নওরিন অভিকে সম্পূর্ণ কাহিনী বলতে শুরু করে। অভি হা করে নওরিনের কথা শুনছে। নওরিন যা বলে তাই তার কাছে ভালো লাগে। নওরিন এখন আর কান্না করছে না, সে অভিকে গল্প বলতে ব্যস্ত। জানেন পরে ওদের কিভাবে দেখা হয়? অভি হাই তুলতে তুলতে বলল, চলো ঘুমাতে যাই, ঘুমাতে ঘুমাতে শুনবো কেমন? অভির কথায় নওরিন হেসে বলল, আচ্ছা। যাক, মেয়েটা হেসেছে, এইটাই অনেক অভির জন্য। কয়েকদিন হলো কিছুই খেতে পারছি না, খেলেই বমি করে দেই। অর্পা আপু কিছুদিন ছিলেন আমাদের সাথে, এদিকের একটা কাজে কিছুদিন থাকতে হয়েছিল, কিন্তু আজ আপু চলে যাবেন। আমার এমন অবস্থার কথা আমি অভিকে বলিনি, তবে আপু জানে। যাওয়ার আগে আপু আমাকে বললেন, নওরিন শোনো, তুমি টেস্টটা করিয়ে ফেলো। আপুর কথায় আমার মনেও সন্দেহ হচ্ছে, তাই আমি সত্যি সত্যি টেস্ট করিয়ে নিলাম। প্রথমে দোকান থেকে প্রেগন্যান্সি কিট আনালাম, সেগুলোর পজিটিভ এসেছে, কিন্তু এইগুলো আমি বিশ্বাস করতে পারছি না। এখন কাউকে বলা যাবে না, অভিকেও না। কালকে একবার ডক্টরের কাছে যেতে হবে। আমি স্বাভাবিকভাবে ওয়াশরুম থেকে বের হলাম, কিন্তু মুখের হাসি লুকাতে পারছি না। যদি আমি এখন বিশ্বাস করিনি, তবুও ভাবতে ভালো লাগছে। এ এক অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যাবে না। আমি অনেক আদর নিয়ে নিজের পেটে হাত রাখলাম। তোমার কি পেট ব্যথা করছে? অভির কথায়
চমকে আমি হাত নামিয়ে না সূচক মাথা নাড়লাম। তোমার চোখে মুখে এত উচ্ছ্বাস কিসের? খাটে বসে এক হাতে ফোন ধরে বলল। আমি অভির পাশে গিয়ে বসলাম আর বললাম, আজ একটা কাণ্ড ঘটেছে। অভি ল্যাপটপ অন করতে করতে বলল, কি হয়েছে? আমি প্রসঙ্গ বদলাতে বললাম, মায়ের বাসা থেকে আমি আমার পুরনো সব বই নিয়ে এসেছিলাম। আজ সকালে সেগুলো ঘাটাঘাটি করতে গিয়ে একটা বই চোখে পড়ে। বইটা ইমনের দেওয়া, আমার জন্মদিনে দিয়েছিল। হুমায়ুন আহমেদের লেখা। বইটার নাম মিনময়ের মন ভালো নেই। এই বইটা আমার এখনো পড়া হয়নি। এনে যে কোথায় রেখেছিলাম মনে ছিল না। আমি আগ্রহ নিয়ে বইটা খুললাম। খুলতে গিয়ে বই থেকে একটা কাগজ পড়লো। কাগজ খুলে দেখি একটা চিঠি। চিঠি বললে ভুল হবে, প্রেমপত্র। ইমন যে আমাকে ভালোবাসতো, ওর আচরণে সেটা কখনোই বুঝতে দেইনি। ঠিকই পরে আমি নিজেও কিছুক্ষণ অবাক ছিলাম। ভালোই হয়েছে আগে দেখিনি, তাহলে হয়তো অভি আমার জীবনে আসতো না। হয়তো আমার সাথে অভির ভাগ্য জোড়ে ছিল বলেও চিঠিটা আমি পাইনি। খুব সুন্দর করে লেখা চিঠি। যে মেয়ে পড়বে সে না দেখেই প্রেমে পড়ে যাবে। অভিকে সেটার কথাই বলবো। জানেন, আজকে আমি আমার জীবনের প্রথম প্রেমপত্র পেয়েছি। আমার কথা শুনে অভি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এটাই তো দেখতে চাই। অভি বিস্ময় কাটিয়ে বলল, মানে? যদিও এখন অভির চোখে মুখে বিস্ময়ের ছাপ। আমি বললাম, পুরনো বই খাতা ঘাঁটতে গিয়ে পেয়েছি। কি লিখেছে? গম্ভীর মুখে প্রশ্ন করলো অভি। ইমন। আমার কথায় অভি তাকিয়ে আছে। আমি বললাম, অবাক হয়েছেন না? আমিও হয়েছি। অভি গম্ভীর গলায় বলল, কোথায় সেই চিঠি? আমি বললাম, যত্ন করে রেখে দিয়েছি। তবে আপনি চাইলে শেষ লেখাটা বলতে পারি। বলবো? অভি মুখ ভার করে আছে, বোঝাতে চাচ্ছে এই সবে অভির কিছু যায় আসে না। কিন্তু আমি ঠিক বুঝেছি। অভি আমার সেই ডায়েরি পড়েছিল। সেখানে এক পাতায় আমি লিখেছিলাম, ভালোবাসি কথাটা সবাই মুখে বলে, আজকাল তারও প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া আছে, আরও সহজ, আরও আধুনিক। আমার বন্ধুরা বলে আমি প্রেম করি না কেন। আমি বলেছি, যদি কেউ কখনো চিঠি লিখে আমাকে মনের কথা জানায়, সেদিন প্রেম করব। অভি সেটা পড়েছে, তাই তার মুখ আরও শুকিয়ে গেছে। অভিকে আরেকটু রাগিয়ে দেই। আমি অভিকে চিঠির শেষের কিছু লাইন বলতে চাইলাম। অভি শুনতে চাইল না, সে রেগে আছে। নওরিন, আমাকে কাজ করতে দাও। এইগুলো পরে শোনা যাবে বলে ল্যাপটপে কি জানি করছে। হাতের কাছে পেলে হয়তো চিঠি কুচি কুচি করে রাগ কমতো। আমি বললাম, ল্যাপটপ সরান কোল থেকে। গম্ভীর মুখে বলল, কেন? আপনি সারাদিন ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকেন কেন? ওটা আমার জায়গা, আমি বসবো। ল্যাপটপকেও দেখি আমার সতীন বানিয়ে ফেলেছেন। বলে আমি ল্যাপটপ নিয়ে দূরে রেখে এসে অভির কোলে বসে পড়লাম। অভি হাত ভাঁজ করে বসে আছে। বেচারার রাগ হচ্ছে, কিন্তু রাগ দেখাতেও পারছে না। শেষে আর রাগ ধরে না রাখতে পেরে বলল, যাও, যত্ন করে রাখা প্রথম প্রেমপত্র প্রেম করো। আমাকে কি দরকার? আমাকে কাজ করতে দাও। আমি অভির হাতের ভাঁজ খোলার চেষ্টায় আছি। শক্ত করে বসে আছে, প্রচণ্ড রেগে আছে মনে হয়। আপনাকেই আমার দরকার, হাত খুলুন না। এত জেলাস হলে কি করে হবে? বললাম, আমি যেন ইমনের সঙ্গে তোমাকে আর না দেখি। ওর সাথে তুমি কথা বলবে না, ফোনেও না। দেখে মনে হচ্ছে রেগে একেবারে শেষ। আমি কিছু বললাম না। রাগ ভাঙাবো কিভাবে সেটাই বুঝতে পারছি না। আরে জামাই, রাগ করেন কেন? এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। নওরিন, আমি কিন্তু মজার মুডে নেই।
বলে অন্যদিকে তাকালো অভি। আমি অনেক কষ্টে হাতের ভাঁজ খুলে অভির মুখে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু অভির রাগ কমছে বলে মনে হয় না। আমাকে জড়িয়ে ধরলো না। আমি মুখ তুলে অভির দিকে তাকালাম। রাগ করে আছে কেন ভাল লাগছে না, যদিও আমি নিজেই রাগিয়েছি। আমি অভির দিকে তাকিয়ে আছি, হাত দিয়ে অভির চোখ থেকে চশমা খুলে পাশে টেবিলে রাখলাম। ভু অভি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অভিকে চমকে দিয়ে আমি অভির গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। পুরো ঘটনাটা ঘটলো এক ঘোরের মাঝে। আমি বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলি, কিছু বুঝতে না পেরে উঠে যেতেই অভি আমার কোমর জড়িয়ে আমাকে কাছে নিয়ে এলো। নিজের বিপদ নিজেই ডেকে এনেছি, কি আর করার। আমি আজ ডাক্তারের সঙ্গে দেখা করেছি। চেক আপ করে তিনি বলেছেন আমি প্রেগনেন্ট। এ কেমন আনন্দ আমি জানি না। অভিকে সারপ্রাইজ দিব। খবর শুনে নিশ্চয়ই সে অনেক খুশি হবে। আমি বাসায় এসে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখলাম। অনেক সময় নিয়ে গোছল করলাম। বারবার শুধু রিপোর্টটা দেখছি কত ছোট। 1 মাস হয়েছে মাত্র। আমি কাউকে বলিনি, সবার আগে অভিকে বলবো, কিন্তু সে কখন আসবে। আমি ড্রয়ার খুলে সেই মেরুন রঙের শাড়িটা বের করে পরলাম। অভির দেওয়া প্রথম শাড়ি। অন্য সব শাড়ি পরেছি কিন্তু এটা পরিনি। ইচ্ছে ছিল খুব আনন্দের একটা দিনে এটা পরব। আজকের চেয়ে আনন্দের দিন আমার জীবনে নেই। অভি এলো রাত 8টায়। প্রতিদিন 7টায় আসে, কিন্তু আজ একটু দেরি হয়েছে। নওরিন সেজে বসে আছে। কলিং বেলের আওয়াজ পেয়ে নওরিন একটা কাপড়ের টুকরো এনে দরজা অল্প খুলে অভির দিকে কাপড়ের টুকরো বাড়িয়ে দিল। নওরিন মুখ বের করলো না। অভি নওরিনের কাণ্ডে এখন আর অবাক হয় না, সব স্বাভাবিক মনে হয়। উল্টাপাল্টা কাজ না করলে তার কাছে অস্বাভাবিক লাগে। অভি ভ্রু কুঁচকে বলল, কি এটা? নওরিন ভেতর থেকে বলল, এটা দিয়ে চোখ বাঁধুন। অভি কিছু বুঝতে না পেরে বলল, কেন চোখ বাঁধবো কেন? আহা, বাঁধতে বলেছি বাঁধুন। নওরিনের কথার উপায় না পেয়ে অভি কাপড়টা দিয়ে নিজের চোখ বাঁধল, না হলে আজ হয়তো ভেতরেই যেতে দিবে না। অভি চোখ বেঁধে বলল, করেছি। নওরিন দরজা পুরো খুলল। তারপর প্রথমে অভি ঠিক করে চোখ বেঁধেছে কিনা দেখে অভিকে ভেতরে আনলো। নওরিন, কি শুরু করলে তুমি? নওরিন অভিকে চুপ করে থাকতে বলে হাত ধরে টেনে করিডোরে নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলে দিল। অভি অবাক হয়েছে, কারণ করিডোর খুব সুন্দর করে সাজানো। বিভিন্ন রঙের বাতি জ্বলছে, তার মাঝে এক সারিতে কিছু মোমবাতি। অপূর্ব লাগছে। অভি নওরিনের দিকে তাকিয়ে মুগ্ধ। মেরুন রঙের শাড়িটাতে অসাধারণ লাগছে তাকে। অভি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজকে কি কিছু স্পেশাল? শুধু স্পেশাল না, অনেক স্পেশাল, বলে নওরিন একটা টেডি ডিয়ার অভির কোলে দিল। অভি টেডি বিয়ারের দিকে তাকিয়ে বলল, এটা কি? বলবো না। নওরিন চলে যেতেই অভি নওরিনকে জড়িয়ে কাছে নিয়ে এলো। মনে হচ্ছে তুমি অনেক খুশি। কি হয়েছে বলো? অভির প্রশ্নে নওরিন বলল, কেউ আসবে। অভি অবাক হয়ে বলল, কে আসবে? এখন এই সময় আসবে? না, এখন না, আরও 9-10 মাস পর আসবে। নওরিনের কথায় অভি ঠিক বুঝে উঠতে পারল না সে বলল মানে। নওরিন টেডি বিয়ারকে দেখিয়ে হাসলো। অভি চোখ বড় করে ফেলল বিস্ময়, আনন্দ সব একসাথে তার চেহারায় ফুটে উঠেছে। অভি বলল, তুমি প্রেগনেন্ট? নওরিন হাসুচোখ মাথা নাড়ল। অভি খুশিতে নওরিনকে কোলে তুলে নিল। অভির খুশি দেখে নওরিন ভাষা হারিয়ে ফেলেছে। কত সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। আমাকে এত পরিমাণে খাবার খাওয়ানো হচ্ছে যে নিজেকে আমার
জলহস্তি মনে হচ্ছে। আমি খেতে পারছি না তবুও জোর করে খাওয়াচ্ছে। এই নিয়ে অভির সাথে ঝগড়া শুরু করেছি। না খাবো না, একটু আগে খেয়েছি তো। কাঁদো কাঁদো করে বললাম, একটু আগে মানে 2 ঘন্টা আগে খেয়েছো। এখন এই গ্লাস দুধ তুমি শেষ করবে। রাগী গলায় বলল অভি, আমার খিদে নেই। উফ, এমন করবেন না। ভ্রুকুচকে বললাম, তোমার খিদে না থাকতে পারে, কিন্তু আমার বাচ্চার তো খিদে পেয়েছে। তোমার জন্য কি সে না খেয়ে থাকবে? বলে গ্লাস হাতে আমার পাশে বসে পড়ল। আপনার বাচ্চা মানে? রেগে বললাম, তোমার বাচ্চা হলে তুমি চুপচাপ খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে। বলে গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি বিরক্তি সহকারে গ্লাস হাতে নিয়ে বললাম, ছেলেরা কেন যে প্রেগনেন্ট হয় না হলে আপনাকে আমি বোঝাতাম। ছেলেদের মধ্যে মেয়েদের মতো এত সহ্য ক্ষমতা নেই। মেয়েরা যা সহ্য করে একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে, একটা ছেলের পক্ষে এত পেইন সহ্য করা অসম্ভব। ছেলেরা শুধু শক্তিতে এগিয়ে। হয়েছে হয়েছে, এত ভালো সাজতে হবে না। বলে মুখ ভেঙচি কেটে গ্লাসটা শেষ করলাম। অভি আমার হাত থেকে গ্লাস নিয়ে আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। এভাবে আদর যত্নে দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, কিছুদিন হলো 9 মাসে পা দিয়েছি। নিজেকে দেখে আমি নিজেও অবাক। আয়নার সামনে দাঁড়িয়ে আছি, পেট কতটুকু বড় হয়েছে সেটা দেখছি। আচ্ছা, বেবি কি করছে? বসে আছে নাকি ঘুমিয়ে আছে? অভি পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, বেবির কি নাম দিব? আমি অভির দিকে তাকিয়ে প্রশ্ন করতেই অভি আমার বলল, আমি ভেবেছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। তারপর আমাকে এনে খাটে বসালো। আমিও অনেক নাম পড়েছি, কিন্তু কিছুই ভালো লাগছে না। অভি আমার গাল হাত দিয়ে ধরে বলল, আচ্ছা বেবি আসুক, তারপর চিন্তা করব। ঘুমাও এবার। তাহলে আপনাকে ঘুমাতে হবে, বললাম আমি। রাতে সবে 11:30। ঘুম কি এখন আসবে শুধু শুধু শুয়ে থাকা? একদিন আমার মতন শুয়ে থাকুক, তাহলে বুঝবে মজা। অভিনয় করলেই না, উল্টো কোনো কথা না বলল, আচ্ছা ঠিক আছে। উফ জ্বালা, ভালো লাগে না শুয়ে থাকতে। অভি আমাকে জড়িয়ে ধরে আছে, এখন ভাল লাগছে। আচ্ছা, বাচ্চা কার মতো হবে? আমার মতো নাকি অভির মতো হবে? বাচ্চার নাম, এই সব ভেবে আমাদের সময় যাচ্ছে। দিনটা ছিল রবিবার। সেই দিন খুব বৃষ্টি ছিল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। শুনেছি বৃষ্টির সাথে করে নাকি আনন্দ নিয়ে আসে। আনন্দ কিনা নরিন জানে না, কারণ তখন তার লেবার পেইন উঠেছে। রাত তখন 12টা। এই বৃষ্টিতে অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে দেখে অবি হুড়োহুড়ি করে গাড়ি বের করলো। ব্যথায় নরিন হাঁটতে পর্যন্ত পারছে না। নরিনকে কোলে করে নিচে নিয়ে আসলো। বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম, রাস্তা পানিতে ডুব ডুব অবস্থা। কিছুক্ষণ পর পর নরিন ব্যথায় চিৎকার করছে। অবি কিছুক্ষণ জ্যাম ছাড়ার জন্য অপেক্ষা করলো। নরিনের হাত ধরে তাকে ভরসা দিতে থাকলো, কিন্তু জ্যাম কমছে না। অভি নরিনকে রেখে বেরিয়ে গিয়ে যে ট্রাফিক পুলিশের সাথে দেখা বলে কিছু ব্যবস্থা করবে, অভি সেটাও পারছে না। এই সময় নরিনকে একা রেখে যাওয়া সম্ভব নয়। অভির নিজেকে অসহায় লাগছে। নরিনের এমন অবস্থার সময় সে কিছুই করতে পারছে না। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত তখন 2টা বাজে। নরিনের শরীর নিস্তেজ হয়ে গেছে, তবুও ক্ষণিক পড়ে পড়ে সে চিৎকার করে উঠছে। ঘুমে আচ্ছন্ন হাসপাতাল জেগে উঠল নওরিনের চিৎকারের শব্দে। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরে নওরিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো।
বাড়িতে ফোন করা হয়েছে। অভির বোন দুলাভাই আর নওরিনের বাবা মা আসছে। অভি অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছে। অভির ভয় হচ্ছে। কিসের ভয় অভি জানে না। বৃষ্টি আরো জোরে শুরু হয়েছে। বৃষ্টির শব্দে এখন অভির ভয়টা আরো বাড়ছে। সময় যেন কিছুতেই যেতে চাইছে না। অভি উঠে পায়চারি শুরু করেছে। অপারেশন থিয়েটারের থেকে অনেকক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে বললেন, আপনি কি অভি আহমেদ? পেশেন্টের হাজবেন্ড। অভি ভয়ার্থ চেহারায় হাস্যচোখ মাথা নাড়ল। কংগ্রাচুলেশন, আপনাদের একটা সুন্দর মেয়ে হয়েছে। অভির বুক থেকে যেন একটা পাথর নেমে গেছে। কিন্তু পরক্ষণেই ডক্টর বলল, তবে আপনার ওয়াইফের অনেক ব্লিডিং হয়েছে। আমাদের এবি নেগেটিভ রক্তের খুব দরকার। যত তাড়াতাড়ি সম্ভব রক্তের জোগাড় করুন, নয়তো আমাদের কিছুই করার থাকবে না। বলে অভির কাঁধে হাত রাখলেন। অভির বুকটা কেঁপে উঠল। অভির জানা মতে ফ্যামিলির কারোর সাথেই নওরিনের ব্লাড গ্রুপ মেলে না। এত রাতে কোথায় সে রক্ত খুঁজবে? অভি ছুটতে লাগলো পাগলের মতন। নিজের মেয়েকেও দেখল না। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষতেই অভির ঘুম ভাঙল। সেই ভয়ানক দিনটি সে কখনোই ভুলতে পারবে না। মাঝে দুঃস্বপ্ন হয়ে তার কাছে ধরা দেয়। অভি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নামলো। রাত এখন 1টা বাজে। অভি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসলো। আজকাল কি নিঝুম লাগে যখন সে বাড়িতে ফেরে। অভির প্রতিদিন এমন দেরি হচ্ছে। অভি অফিসের ব্যাগ সোফার পাশে গিয়ে রেখে নিজের রুমে এলো। অরিন কি ঘুমিয়ে আছে দেখার জন্য রুমে এলো। অরিন নামটা নওরিনের রাখা। অভি যখন বলেছিল এত নাম রাখতে, অরিন কেন রাখবে? নামটা রাখার পেছনে নওরিনের যুক্তি ছিল। সে অভির আর নওরিনের ঋণ নিয়ে অরিন রেখেছে। অরিনের বয়স 1 বছর হলো। প্রতিদিন দেরি করে আসায় দেখা যায় অরিন ঘুমিয়ে গেছে। আজ বিপরীত হয়েছে। অরিন জেগে আছে, নিজের মনে খেলা করছে নিজের হাত দিয়ে। বাবাকে সে ভালো করেই চেনে। বাবাকে দেখে সে একগাল হাসলো। অভি কাছে গিয়ে দেখলো নওরিন ঘুমিয়ে আছে। সেদিন রাতের পর থেকে অভি ইমন নামের ছেলেটার কাছে ঋণী হয়ে আছে। হাসপাতালে যখন রক্তের জন্য ছুটাছুটি করেও রক্ত পায়নি, তখন ইমনের সাথে দেখা। ইমনের সাথে অভি কোনো কথা বলেনি। সে রক্তের খোঁজে ব্যস্ত। কিন্তু এত রাতে কোথাও এবি নেগেটিভ রক্তের সন্ধান পায়নি। যখন শেষমেশ রক্ত জোগাড় করে অভি ফিরে আসে, ততক্ষণে দেরি হয়ে যায়। অভি যখন ব্যর্থ হয়ে চোখের পানি আটকে রাখতে পারছিল না, তখন নার্স বলে ইমন নামে এক ছেলে নওরিনকে রক্ত দিয়েছিল, তাই এখন আর রক্তের কোনো প্রয়োজন নেই। ইমনের মায়ের অপারেশনের কারণে সেদিন সে হাসপাতালেই ছিল। অভিকে অস্থির হয়ে ছুটোছুটি করতে দেখে সে নার্সকে প্রশ্ন করতেই সব জানতে পারল। ইমন আর নওরিনের প্রায় মজা করে বলতো, আমি মরে গেলে তুই আমাকে রক্ত দিয়ে বাঁচাবি, আর তুই মরে গেলে আমি তোকে রক্ত দিয়ে বাঁচাবো, বুঝলি? কারণ তাদের দুজনেরই ব্লাড গ্রুপ খুঁজে পাওয়া মুশকিল। এমন ইমন নিজের দেওয়া কথা ঠিক রেখেছে। নওরিনকে সে বাঁচিয়েছে। অভি সেদিনের পর ইমনকে নানা জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও ছেলেটির সন্ধান পায়নি। সেই বৃষ্টির রাতে ফেরেশতার মতন এসে সে অভির জীবনের আলোটুকু নিভিয়ে দেয়নি। এই আলোটা হয়তো সে নিজের জন্যই জ্বালিয়েছে, নিজের ভালোবাসার জন্য, কিন্তু তাও অভি ঋণী হয়ে গেল। অভি কাছে গিয়ে অরিনের খেলা দেখছে। মেয়েটা খুব শান্ত। নওরিন তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু সে মায়ের ঘুম না ভাঙিয়ে নিজের মনে খেলছে। অভিকে দেখে
বাবা বলে উঠল অরিন। বাবার সাথে তার দেখা হয় খুব কম। অফিসের কাজে ফিরতে রাত হয়, আবার সকালে তাড়াতাড়ি যেতে হয়। অভি নওরিনের গায়ে কাঁথা তুলে দিয়ে ইশারায় অরিনকে চুপ করতে বলল। তারপর নওরিনের ঘুম না ভাঙিয়ে অরিনকে কোলে তুলে নিল। বাবা মেয়ে অনেকক্ষণ খেলল। অরিন চোখ বন্ধ করে আবার খুলে অভিকে দেখে হাসতে থাকে, তারপর আবার চোখ বন্ধ করে। অভিমুগ্ধ হয়ে অরিনের খেলা দেখছে। খেলতে খেলতে অভির কোলে অরিন ঘুমিয়ে পড়েছে। অভি অরিনকে নওরিনের পাশে শুইয়ে দিল। অভি মুগ্ধ হয়ে মা আর মেয়ের দিকে তাকিয়ে আছে। অভি শাওয়ার শেষ করে বেরিয়ে দেখে নওরিনের ঘুম ভেঙেছে। সে খাবার টেবিলে বসে অভির জন্য অপেক্ষা করছে। নওরিনের মাঝে ম্যাচুরিটি এসেছে। সে এখন আরও নিজেকে বিপদে ফেলে না, কারণ সে জানে তার বিপদ মানে অভি আর অরিনের বিপদ। তবে নওরিনের বাচ্চামিগুলো অভি মিস করে। খাওয়া শেষ করে অভি রুমে গিয়ে বসে নওরিনের দিকে তাকিয়ে আছে। নওরিন বলল, আপনি ঘুমাবেন না? অভি না সূচক মাথা নাড়ল। নওরিন চিন্তিত হয়ে বলল, কেন, মাথা ব্যথা করছে? অভি ইশারায় নওরিনকে নিজের কাছে ডাকলো। নওরিন এসে পাশে বসতে নিল। অভি নওরিনের হাত ধরে টেনে নিজের কোলে বসালো। আরে আপনি কি করছেন? অরিন ঘুমিয়ে আছে না? উঠে পড়লে? নওরিন বিস্ময় নিয়ে বলল। অভি নওরিনের বাঁধা চুল খুলে দিয়ে বলল, উঠবে না? কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। এটা না তোমার জায়গা ছিল? এখন বুঝি আর আমার কোলে বসতে ইচ্ছে করে না? নওরিন হেসে বলল, আপনার তো এখন কোলে থাকার মতন মেয়ে আছে। আর জনাব, আপনার কাছে সময় আছে আমার জন্য? ঠিক আছে, মানছি আমি ব্যস্ত থাকি, কিন্তু সময় না দিলে সময় আদায় করে নিতে পারো না। হয়েছে কি আপনার আজকে? নওরিন অবাক হয়ে বলল। অভির কথায় সে হতবাক। অভি নওরিনের প্রশ্নে উপেক্ষা করে বলল, তুমি অনেক বদলে গেছো, কেমন বুঝদার মেয়ে হয়ে গেছো। আমি আমার আগের নওরিনকে মিস করি। নওরিন কিছুক্ষণ হতভম্বের মতন তাকিয়ে থেকে মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আরে আপনি দেখি ভালোই অভিযোগ করা শিখেছেন। নওরিনের জামাই লাগছে আপনাকে। এখন আবার এই নামে ডাকলে তো সমস্যা হবে। অরিনও বাবা না ডেকে বলবে নওরিনের জামাই। কেমন হবে ভাবুন তো। আমি মোটেও মজা করছি না। অভির কথায় নওরিন হাসি থামল। তারপর নওরিন অভির কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আচ্ছা ঠিক আছে, নওরিনের জামাই এবার ঘুমিয়ে পড়ুন, কালকে অফিসে আছে না? অভি নওরিনকে কোলে তুলে নিয়েতেই নওরিন অবাক হয়ে বলল, কি করছেন? অভি বলল, কাল আমি অফিসে যাব না। কেন? আপনি অফিসে যাবেন না কেন? বলে শেষ না করতেই অভি নওরিনকে চুপ করতে বলল, না হলে অরিনের ঘুম ভেঙে যাবে। নওরিন চুপ করে অভির কোলে থেকে অভির কাণ্ড দেখছে। অভি নওরিনকে নিয়ে অন্য রুমে এসে নওরিনকে শুইয়ে দিল। অভি কি করতে চাচ্ছে সেটা বুঝতে পেরে নওরিন লাফ মেরে উঠে বসলো। কি করেছেন? মাথা খারাপ হয়েছে নাকি? অরিন একা ওই রুমে বলতেই অভি নওরিনের কাছে আসতে লাগলো। তারপর বলল, অরিন ঘুমোচ্ছে, আমার মেয়ে যথেষ্ট ভদ্র, সে তার বাবা মায়ের রোমাঞ্চে বাধা দিবে না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।